আজকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে যে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করছে তার আগাম তথ্য নেওয়া এবং সেই ক্ষেত্রে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এইটা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গা। আমরা দেখলাম যে মাজারে হামলা হচ্ছে, হিন্দু মন্দিরে হামলা হচ্ছে, আমরা নারী হয়রানি দেখতে পাচ্ছি। আজকে গতকালকে আমরা খবর পেলাম যে সাভার আশুলিয়া এলাকায় ওখানে একটি মাজারে হামলা হয়েছে। তো এই যে হামলাগুলো হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে একটা মানে পরিকল্পিত সংঘাত সৃষ্টির প্রয়াস আছে এবং সেইখানে বাঙালির বাইরে অন্য যে সমস্ত জাতির সদস্যরা আছেন, বাংলাদেশের নাগরিকরা, তাদের উপরে নানাভাবে হামলা চলছে, তাদের জানমালের উপর মানে হামলা চলছে। এই ঘটনাগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, এই ঘটনায় যারা অপরাধী তাদেরকে জবাবদিহিতা, তাদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারকে আরও দৃঢ় ভূমিকা নিতে হবে। আমরা এটাও লক্ষ্য করছি যে একটা মহল ফ্যাসিস্টরা যে কায়দায় বিদ্বেষ ছড়াতো, সেই প্রায় একই কায়দায় তারাও তাদের অবস্থান থেকে বিদ্বেষ ছড়াচ্ছে। ফ্যাসিস্টদের অনুষঙ্গ ছিল একটা, বর্তমানে বিদ্বেষ ছড়ানোর তাদের অনুষঙ্গ হয়তো ভিন্ন। যেমন আমরা খুব সম্প্রতি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক যারা এই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিশেষভাবে যখন ছাত্রদের উপরে ভয়ঙ্কর একটা রাষ্ট্রের আগ্রাসী নির্যাতন, হত্যাকাণ্ড চলছিল, সেই সময় বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নামে যে প্রতিষ্ঠানটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সরকারি, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে একটি প্ল্যাটফর্ম, তাদের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রফেসর কামরুল হাসান মামুন এবং প্রফেসর সামিনা লুৎফা নিত্রা, তারা দুজনের বিরুদ্ধে একটা ইসলাম বিদ্বেষী বলে একটা প্রচার চালানো হচ্ছে এবং সেটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপক জনমত তৈরির চেষ্টা চলছে। এই ধরনের ঘটনাগুলো কি ভয়াবহ পরিস্থিতি তৈরি করে সেটা আমরা অতীতে দেখেছি এবং একজনকে শারীরিকভাবে হামলার একটা ক্ষেত্র প্রস্তুত করে। ফলে এই ভয়াবহ জায়গাগুলোতে অবশ্যই সরকারকে ভূমিকা রাখতে হবে। আমরা যেটা মনে করি যে সরকারের দুটো কাজ, একটা হচ্ছে আসল কর্তব্য, সেটা হচ্ছে স্থিতিশীলতা আনা, ন্যায় বিচারের মানে শুরু করা, এবং এই ন্যায় বিচারের শুরুর ক্ষেত্রেও আমরা দেখছি নানান রকম একটা পুরনো অবস্থারই যেন পুনরাবৃত্তি ঘটছে। আমরা যারা এই হামলা করলো, আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এই সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন, তার সাথে একটা মনিটরিং কমিটি তারা করেছে এবং সেইখানে সরকারের উচ্চ পর্যায়ে 5 জন মন্ত্রী ছিলেন। তারা কিন্তু কেউই এখনো গ্রেফতারের আওতায়, আইনের আওতায় আসেননি, জবাবদিহিতার আওতায় আসেননি। তাহলে প্রশ্নগুলো এই জায়গায় দাঁড়াচ্ছে যে সরকারের এই সমস্ত কর্তা ব্যক্তিরা যারা নির্দেশদাতা, তারা কি আইন এবং বিচারের মুখোমুখি হবেন? তারা যে নির্দেশ দিলেন তারা কোথায় যাবে? এমনকি যারা একেবারে মাঠ পর্যায়ে এই সমস্ত নির্দেশ বাস্তবায়ন করেছে, পুলিশের কর্মকর্তারা কিংবা আওয়ামী লীগের একেবারে মানে যাকে বলে যে অনেকে নেতৃস্থানীয় ব্যক্তিরাও ছিলেন, বিভিন্ন এলাকার কাউন্সিলর কিংবা বিভিন্ন ধরনের পদে এমপি, তারা নানাভাবে নেমেছেন। এই ধরনের ব্যক্তিরা তারা কি আইনের আওতায় আসছেন? সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে যে মামলা হওয়া দরকার, সেই প্রক্রিয়াগুলো আমরা নানাভাবে পুরনো কায়দায় দেখতে পাচ্ছি। পুলিশ আগে যেভাবে অজ্ঞাতনামা নামে মামলা করতো, সেই একই কায়দার মামলা এবং একটা ঢালাও একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটা অনেকে বিশেষত আইনজীবীরা, বিশেষজ্ঞ এই ধরনের চরিত্রের কারণে হয়তো দুর্বল মামলা হয়ে যাচ্ছে এবং সেটা ন্যায় বিচার পাওয়া থেকে আজকে যারা আমাদের আন্দোলনকারী, আমাদের শহীদেরা, আমাদের আহতরা, তাদেরকে বঞ্চিত করবে। তো সেই দিক থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে সুনির্দিষ্টভাবে মামলা হতে হবে, যাতে সেই মামলা যাতে ন্যায় বিচার পাওয়ার জন্য যথার্থ হয় এবং নির্দেশদাতা সহ মাঠ পর্যায়ে যারা বাস্তবায়নকারী তাদেরকে এখানে আনতে হবে। এবং এই ন্যায় বিচারের জায়গা শুধুমাত্র জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয় নয়, 15 বছর ধরে যে গুম খুন, যে অর্থ পাচার, লুণ্ঠন এখানে হয়েছে, এই সব কিছুর বিচার করতে হবে। গুম খুনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। এখনো পর্যন্ত
গুমের শিকার পরিবার পরিজনরা আহাজারি করছেন এবং তারা তাদের পরিবারের সদস্যদের ভাগ্যে কি ঘটলো সে বিষয়ে কোনো এখন পর্যন্ত জানতে পারছেন না। আয়নাঘর বন্ধ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে অথবা তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই সমস্ত ব্যক্তিদের ভাগ্যে কি ঘটলো তার কোনো জবাব আজকে পর্যন্ত নেই। এই পরিবারগুলো অপেক্ষা করছে, তারা জানতে চায় তাদের পরিজনের ক্ষেত্রে তাদের আপনজনের যদি এখনও বহাল থাকে, এর অর্থ হচ্ছে যে আমরা এই রাষ্ট্রটাকে যে পুনর্গঠন করতে চাইছি, যেখানে মানুষের ঐক্যের জায়গা দরকার এবং জনগণের রাষ্ট্র হিসেবে এটা পুনর্গঠিত হবে, সেই ভিত্তিটা শক্ত জায়গায় দাঁড়াবে না। কাজেই এই সব প্রশ্নগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করতে হবে। আমরা এটা দুঃখের সাথে বলবো, আমরা শহীদের তালিকা চেয়েছি, সেই প্রক্রিয়া চলছে, আরও দ্রুত করতে